ফের রাজনীতিতে ফিরতে কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা নাসিমের, ফেরা কঠিন হবে বলছেন বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সনদের সব বিষয়, ডিসি সম্মেলনে জানালেন তারেক রহমান। ভোটের মাঠে মুখোমুখি ইশরাক, আসিফ, সাদিক কায়েম। দক্ষিণের 3 মেয়র প্রার্থীকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষ, চালকরা পলাতক। দেশের 13 জেলার দিকে ধেয়ে আসছে ঝড়, বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার। সংশ্লিষ্ট নদী বন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত জারি, নৌযান চালকদের নিরাপদে থাকার পরামর্শ। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এরই মধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলও পাশ হয়ে গেছে সংসদে। তবে এরপরও একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সবশেষ রাজধানীর আলাদা 2 জায়গায় ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। এতে প্রশ্ন উঠছে, ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা করছে কার্যক্রম স্থগিত দলটি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে, যে কারণে চলতি বছরের ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে নির্বাচনের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ কিছু কার্যক্রমও চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। গেল 23 এপ্রিল লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে ফেরানোর শপথ পাঠ করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শপথের সময় তাদের নিজেদেরকে কালকিনি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের বলে পরিচিত দিতে দেখা যায়। সবশেষ গেল শনিবার ভোর আনুমানিক 6টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। একই দিন কুড়িল এলাকাতেও ঝটিকা মিছিল করতে দেখা যায় সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মিছিল নিয়ে গতকালই ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে 2 জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তবে হঠাৎ করে কার্যক্রম স্থগিত দলটির একের পর এক কর্মসূচি কি বার্তা দিচ্ছে, এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসিকে সাক্ষাৎকার দেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন বিবিসি বাংলাকেই বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের অনেক পুরনো রাজনৈতিক দল, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফলে তাদের তো ফিরে আসার প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ দিবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন
বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগেই মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এরপরই মেয়র পদের লড়াইয়ের জন্য নিজের নাম ঘোষণা করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। এতক্ষণ পর্যন্ত ধারণা করা হচ্ছিল আসন্ন নির্বাচনে এই দুই নেতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমের নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন উত্তেজনা। নেতারা বলছেন ইশরাক হোসেন দক্ষিণ প্রশাসক আব্দুস সালাম কিংবা হাবিবুন নবী খান সোহেলকে এই পদে নির্বাচনের জন্য দল মনোনীত করতে পারে। তবে এখন পর্যন্ত আলোচনায় থাকা ৩ প্রার্থীর মধ্যে ইশরাক হোসেন ছাড়া কেউই নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দেননি। অন্যদিকে এনসিপি দক্ষিণ সিটি মেয়র পদে আসিফ মাহমুদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সাবেক এই উপদেষ্টা এরই মধ্যে জোরে সোরে ভোটের প্রচারণা শুরু করেছেন। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে আসিফ লেখেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন, বাসিন্দাদের কাছ থেকে আর ময়লার বিল নেওয়া হবে না, এমনকি এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্ন কর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দক্ষিণ সিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে দলের প্রার্থী ঘোষণা করে রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শিবিরের পদে থেকে জামায়াতের দলীয় প্রার্থী হওয়ার সুযোগ নেই। সংগঠনের সীমাবদ্ধতা ভেঙে মেয়র পদে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে সাদিক কায়েম বলেন, জনগণ চাইলে তিনি ভোটের লড়াই অংশ নিতে প্রস্তুত রয়েছেন। জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ যেমন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তেমনি ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন সাদিক কায়েমও। অন্যদিকে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রেই রয়েছে তার বাবা, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দক্ষিণে নগর ভবন, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন মেয়র? ইশরাক, আসিফ নাকি সাদিক কায়েম? 3 নাম ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। রোববার ভোরে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল কবির গণমাধ্যমকে 7 জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত শ্রমিক সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবন ও মৃত্যু আল্লাহর নির্ধারিত। প্রতিটি জীবের মৃত্যু অনিবার্য এবং এর নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত, যা সময়ের আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে বজ্রাঘাতে মৃত্যুকে অনেকেই আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেন, যা সম্পূর্ণ কুসংস্কার ও ভিত্তিহীন। ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে বজ্রাঘাতে মৃত্যুবরণকারীদের গজবপ্রাপ্ত মনে করা অত্যন্ত ভুল ও একটি জঘন্য ধারণা। শরীয়তে কোথাও এমন মৃত্যুকে অভিশপ্ত বলা হয়নি, বরং মুমিন ব্যক্তির জন্য এই আকস্মিক মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি বা মুক্তি হতে পারে। তবে যদি কোনো ব্যক্তি গুনাহগার হন, তার জন্য এটি পার্থিব জীবনের সমাপ্তি। এটি মূলত এক ধরনের হঠাৎ মৃত্যু। অন্যদিকে শহীদ হওয়ার মর্যাদা সম্পর্কে আলেমগণ জানান, ইসলামে আগুনে পুড়ে, পানিতে ডুবে এবং মহামারী বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদা দেয়া হয়েছে। তবে সরাসরি বজ্রাঘাতে মৃত্যুকে শহীদের মর্যাদা দেয়া না হলেও যদি বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডে পুড়ে কারো মৃত্যু হয়, তবে তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীর সমমর্যাদা অর্থাৎ শহীদের মর্যাদা পেতে পারেন, কারণ ইসলামে আগুনে পুড়ে মৃত্যুকে শহীদের মর্যাদা দেয়া হয়েছে। মূলত বজ্রাঘাতে মৃত্যুকে খারাপ বা গজবের মৃত্যু হিসেবে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিজ্ঞ আলেমরা। কারণ মৃত্যু নির্ধারণ করেন মহান আল্লাহ। তিনি চাইলে যে কোনো মৃত্যুকেই সম্মান দান করতে পারেন, কারণ তিনিই সর্বক্ষমতার অধিকারী, আর মৃত্যু তারই ফয়সালা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।